প্রিয় সুধী, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের পডকাস্ট সেশনে, যেখানে আমরা কথা বলবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে। আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর খন্দকার আব্দুলাল মামুন, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ সিএসসি, এবং উনি ডিরেক্টর হিসেবে কাজ করছেন আইরিকে, যেটার ফুল ফর্ম হচ্ছে ইনস্টিটিউট অফ রিসার্চ, ইনোভেশন, ইনকিউবেশন অ্যান্ড কমার্শিয়ালাইজেশন। এবং এই আইরিক হচ্ছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একটি উদ্যোগ। আপনাকে আজকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি প্রফেসর মামুন। প্রথমেই আমি আপনাকে কাছে জানতে চাই যে এআই এর সাথে আপনার কাজ করা কবে থেকে শুরু, কিভাবে শুরু হলো, কি সের উপরে ভিত্তি করে আপনি আসলে ইন্টারেস্টেড হলেন এটা নিয়ে কাজ করতে? ধন্যবাদ ডেইলি স্টারকে আমাকে ইনভাইট করার জন্য, এআই নিয়ে কথা বলার জন্য। এআইটা আমার সাথে জড়িত হচ্ছে যখন আমি ব্যাচেলর অফ কম্পিউটার সায়েন্স পড়ি। ইট ইজ অ্যারাউন্ড 2000, যখন আমি কম্পিউটার সায়েন্সের ফাইনাল ইয়ারে পড়ছি। তো ওই সময়টাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওয়াজ ভেরি আর্লি স্টেজ, বাট উই হ্যাভ টু স্টাডি দ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে কথাটা বলা হয় যে হিউম্যান যেভাবে চিন্তা করতে পারে, একটা মেশিনকে আমরা ট্রেন করব, কম্পিউটার মেশিন, সেটাও হিউম্যানের মতো চিন্তা করতে পারবে। দ্যাট ওয়াজ মাই ওরিয়েন্টেশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বাট নাও ইট ইজ এ 25 years. My higher education, my experience and work in Bangladesh and outside Bangladesh. So my AI orientation is around 25 years. আমি যদি বলি, আপনি বললেন 2000 সালে যখন আপনি প্রথম ইন্টারেস্টেড হন, তার আগেও তো আমরা দেখেছি যে টার্মিনেটর মুভি বেরোচ্ছে, টার্মিনেটর 1, 2, 3। এটা তো আরও আগে, আরও 15 বছর 20 বছর আগে বের হয়েছে। তার মানে কি ওইটাও তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেরই একটা মানে পৃথিবী কোন দিকে যাবে, কিভাবে কি কাজ করবে না করবে, সেটার একটা রূপ আমরা দেখতে পেয়েছি। যে সো এই যে একটা ভবিষ্যৎকে অনেক আগে থেকেই তাদের দেখার একটা প্রবণতা, সেটাকে আপনি কেমন করে মূল্যায়ন করেছেন? এটাকে বলে সায়েন্স ফিকশন। সো আসলে ওইটা মানে ওইটা একটা ইমাজিনেশনস, যে মুভির মাধ্যমে আমরা কেমন হবে সেটা যখন আমরা দেখতাম, আমাদের কাছে অনেক সময় মনে হতো এটা কি বাস্তবে হবে, রাইট? সো আমরা যদি দেখি, এখন আমি যদি একটু জাম্প করে 25 বছর পরে চলে আসি, 2000 সাল থেকে চ্যাট জিপিটি, হুইচ ইজ মানে এআই এর সবচেয়ে মেজর অ্যাপ্লিকেশনস। তারপরে ড্রাইভারলেস কার, এটা ওটা ইয়ার একটা সবচেয়ে সিগনিফিকেন্ট অ্যাপ্লিকেশনস। এই জিনিসগুলো হয়তো 20 বছর আগে আমরা বিভিন্ন মুভিতে যারা টার্মিনেটর 2 সেগুলোতে দেখতাম। আমার মনে আছে আমি প্রথম টার্মিনেটর 2 মুভি দেখি 1997-এ, রাইট? তো ওই সময় ওই জিনিসগুলো আমাদের কাছে মনে হতো সায়েন্স ফিকশন। বাট হোয়েন এআই নিয়ে পড়াশোনা করছি, তখনও এগুলোকে বাস্তবে বিশ্বাস হয় নাই। বাট লাস্ট 10 years এআইয়ের যে প্রগ্রেশনটা, সেটা আসলে ওই সায়েন্স ফিকশনকেও আরও ছাড়িয়ে যাবে আর কি। আচ্ছা, মানে আমাদের যদি ওভারঅল বৈশ্বিক প্রেক্ষাপটে কথা বললাম আমরা, এটা তো আপনি বললেন ইমাজিনেশন, সায়েন্স ফিকশন, ইমাজিনেশন ধীরে ধীরে আবার একটু রিয়েলিটিতেও আমরা দেখছি যে চলে আসছে। উন্নত বিশ্বের সাথে যদি কম্পেয়ার করি, বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে আসি, এই শিক্ষাক্ষেত্রে এআই এর ব্যবহারটা কেমন পর্যায়ে রয়েছে, যদি তুলনামূলক একটা পর্যালোচনা করেন আপনি? এখানে দুইটা অ্যাসপেক্টস। আমরা কি এআই এর ইউজার হিসেবে আমাদেরকে ডিফাইন করব, নাকি এআই ক্রিয়েটর হিসেবে আমাদেরকে ডিফাইন করব? এখানে দুইটা জিনিস আমি বললাম। আমরা বাংলাদেশকে যদি বলি বাংলাদেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইউজার, তাহলে বাংলাদেশ আমি বলবো যে একটা স্টেজে আছে, নট এ ভেরি বিগিনার টু অ্যাডভান্স স্টেজে আছে। আমরা এআইয়ের অনেকগুলো টুল আমাদের দৈনন্দিন জীবনে, শিক্ষাক্ষেত্রে বা শিক্ষাক্ষেত্রের বাইরে আমরা ইউজ করি। অন দ্য আদার হ্যান্ড, আমরা যদি এআই ক্রিয়েটর হিসেবে নিজেদেরকে ট্রিট করতে চাই, যে আমরাও কিছু এআই তৈরি করতে পারি, সে জায়গাটায় আমি বলবো বাংলাদেশ স্টিল ভেরি আর্লি স্টেজ। আমাদের কিছু লিমিটেড কাজ হচ্ছে এআই ক্রিয়েশনে। বাট আমি যদি বলি সাউথ কোরিয়া, আমি যদি বলি ইউএসএ, জাপান বা ইউরোপিয়ান কান্ট্রিতে এআইয়ের যে ম্যাসিভ ক্রিয়েশন সেটা হচ্ছে, সে জায়গাতে আমরা কিন্তু লং ওয়ে টু গো। সো আমাদের কাছে দুইটা অপশনস। ওয়ান অপশন ইজ উই as a Bangladeshi, we will be user of AI, which is good, but we have to think that we have to create our own AI to use it. So in that way, there will be two outcome will come. যে আমরা বিদেশ থেকে অন্যের বানানো AI নিয়ে এসে আমাকে ইউজ করতে হবে না। আর হচ্ছে অন্যের যে AI আছে সেটা হচ্ছে আমাদের কনটেক্সট, কালচারের সাথে ম্যাচ নাও করতে পারে। সেই জন্য আমরা যদি আমাদের এআইকে তৈরি করতে পারি, তাহলে কি হবে, আমাদের এআই আমাদের কালচার কনটেক্সট বুঝবে। তার সাথে আরেকটা জিনিস হবে, আমাদের মতো যে কান্ট্রিগুলো আছে সেখানে আমাদের ক্রিয়েটেড এআইগুলো আমরা এক্সপোর্ট করতে পারবো। চ্যাট জিপিটি যখন আসলো এবং
পিপল এটা ব্যবহার করা শুরু করলো, তখন এক ধরনের কথা আসছে যে চ্যাট জিপিটি এমনিতেই তো হচ্ছিল চাকরির বাজারে মানুষজন চাকরি পায় না, সো চ্যাট জিপিটি দিয়ে অনেক কিছুই করে ফেলানো সম্ভব, এই কারণে হিউম্যান মানে মানুষের চাকরির স্কোপগুলো আরও কমে যাবে। এটা কি আসলে ঠিক? আনসার ইজ ইয়েস অর নো। আমি কোনোভাবে এটাকে আনসার ইয়েসও বলতে পারবো না, নো বলতে পারবো না, এটা পার্সপেক্টিভটা বুঝতে হবে। সো আমি যদি একটু বলি, এআই ইজ এ অ্যাসিস্ট্যান্ট ফর আস, আই এম এন ইন্ডিভিজুয়াল। এআই উইল অ্যাসিস্ট মি টু মেক মি ইফিশিয়েন্ট। আমার প্রোডাক্টিভিটি বাড়াবে। আমার যে কাজটা করতে 10 ঘন্টা লাগে, আই ক্যান ডু ইট ইন 1 hour। সো এআই আমাকে অনেক ইফিশিয়েন্ট করবে। আমি খুব ক্লাসিক্যাল একটা এক্সাম্পল দিই, এআই কীভাবে আমাকে ইফিশিয়েন্ট করে। আমি যদি চিন্তা করি, আজকে থেকে 30 বছর আগে আমরা যারা ইউনিভার্সিটিতে পড়ছি, তখন আমাদেরকে লাইব্রেরিতে যেতে হতো। লাইব্রেরিতে গিয়ে সারাদিন বসে 10টা 12টা বই ঘেটে আমি একটা টপিক নিয়ে পড়াশোনা করে গবেষণা করে 1 পেজের একটা সামারি লিখতে পারতাম, রাইট? ঠিক সেম কাজটা আজকে থেকে 20 বছর আগে যখন গুগল আসলো, আমার ওই লাইব্রেরির কাজটা অনেকাংশেই আমি কিন্তু গুগলে সার্চ করে অনেক রিসোর্স ঘেটে, আমাকে বইয়ের পৃষ্ঠা উল্টাতে হবে না, খুব দ্রুত আমি করে আমি কিন্তু একটা সামারাইজ করতে পারতাম। তাহলে আমি যদি বলি 30 বছর আগে আমার 12 ঘন্টায় যে কাজটা করতাম, গুগল আসার পরে হয়তো ওই কাজটা আমি 2 ঘন্টায় করছি। ঠিক এই গত বছর যখন চ্যাট জিপিটি আসছে, চ্যাট জিপিটি আমি যদি বলি যে আমাকে এই কাজটা করে দাও, চ্যাট জিপিটি ক্যান মেক ইট ইন 2 minutes। সো থিঙ্ক অ্যাবাউট ইট, 12 hours to 2 hours to 2 minutes। সো আমি অ্যাজ এ পার্সন, অ্যাজ এ প্রফেশনাল, আমার 12 ঘন্টা টাইম 2 ঘন্টায় চলে আসলো, এবং 2 ঘন্টা এখন 2 মিনিট চলে আসলো। তাহলে আমার জন্য কি বেনিফিট? এআই ইজ এ ব্লেসিংস ফর মি। I can use the AI tool to make my productivity better and increase my efficiency. তার মানে AI is a good for me. On the other hand, I am not able to use the AI. তাহলে আমি যদি AI টুল বা গুগল কিন্তু একটা AI মডেল, রাইট? সো এগুলো যদি আমি ইউজ না করি, আমার যদি ওই ধরনের স্কিল ইউজ করার ক্যাপাসিটি না থাকে, তাহলে AI কিন্তু আমাকে কোনো ভ্যালু অ্যাড করলো না। এবং এই কারণে আমার টিমের একজন মেম্বার, সে স্লো লার্নার বা সে হচ্ছে অত মানে টুলস অ্যাডাপ্ট করতে পারে না, তার জায়গাটা কিন্তু এআই নিয়ে নিতে পারে। আচ্ছা, তার মানে আমি যদি বলি যে এআই এর সাথে সাথে আমার লার্নিং ক্যাপাসিটি, আমার অ্যাডাপ্টেশন ক্যাপাসিটি এবং প্রবলেম সলভিং অ্যাটিটিউড, এটাকে যদি আমি কম্বাইন না করতে পারি, তাহলে এআই কুড বি এ রিস্ক ফর মি। দ্যাট ইজ এ কনসার্ন। দ্যাটস ওয়াই আনসার ইজ ইয়েস অর নো। জি, আমি যদি শিক্ষার্থীদের ব্যাপারে আসি, স্টুডেন্টরা কেমন করে মানে এইটা চ্যাট জিপিটি বা অন্যান্য এআই ব্যবহারে তাদের সুবিধা এবং চ্যালেঞ্জেস কি কি মনে করেন? এখানে আমি 2টা পার্সপেক্টিভ বলবো, একটা গ্লোবাল পার্সপেক্টিভ, একটা লোকাল পার্সপেক্টিভ। গ্লোবাল পার্সপেক্টিভে এডুকেশন সিস্টেম উইল ক্রিয়েট এ হিউজ অপরচুনিটি ফর এআই। কীভাবে? আমি যদি আমার এডুকেশন স্ট্যান্ডার্ড, এডুকেশন ফরম্যাটটাকে চিন্তা করি, আমার এডুকেশন যদি আমাকে প্রবলেম সলভার হিসেবে ক্রিয়েট করে, এআই উইল বি এ ব্লেসিংস ফর মাই অল দ্য স্টুডেন্টস। কারণ তারা ছোটোবেলা থেকে এডুকেশন সিস্টেমে, আমি গ্লোবাল হাই স্ট্যান্ডার্ড এডুকেশন সিস্টেমের কথা বলছি, তারা শিখে যে তারা কীভাবে প্রবলেম সলভার হবে, হাউ টু সলভ দ্য প্রবলেম, হাউ টু ইনোভেট। সো এআই টুলগুলো তারা সেই এলিমেন্টারি স্কুল, হাই স্কুল, কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি, এআই টুলগুলো তাদেরকে খুবই এনহ্যান্স করবে টু ইনক্রিজ দেয়ার প্রোডাক্টিভিটি, ইফিসিয়েন্সি, ক্রিয়েটিভিটি অ্যান্ড সো অন। দিস ইজ দ্য ব্লেসিংস। অন দ্য আদার হ্যান্ড, আমাদের বাংলাদেশের কনটেক্সটে যদি বলি, আমাদের এডুকেশন সিস্টেম স্টিল ইজ নট এ গ্লোবাল স্ট্যান্ডার্ড অ্যান্ড ইট নিড টু চেঞ্জ ইট। আমি যদি বলি আমার প্রাইমারি এডুকেশন, হাই সেকেন্ডারি এডুকেশন অ্যান্ড ইউনিভার্সিটি এডুকেশন, উই আর স্টিল বি ট্রেডিশনাল। আমি যদি বলি 30 বছর আগের যে ইউনিভার্সিটি পড়ার স্টাইল, আমাদের এখনকার পড়ার স্টাইলে আমি বলবো যে সিগনিফিক্যান্ট চেঞ্জ কিন্তু আমরা দেখতে পাই না। That's true. এই কারণে our students not able to learn
ক্যাপাসিটি অফ প্রবলেম সলভিং। আমরা কিন্তু ইউনিভার্সিটিগুলো, তারপরে কলেজগুলো, হাই স্কুল, প্রাইমারি স্কুলে আমরা কিন্তু বলছি আমরা সৃজনশীল হওয়ার চেষ্টা করছি, বাট আমরা কিন্তু একটা জায়গায় মিস করে যাচ্ছি। উই আর নট এবল টু এডুকেট, ট্রেন আওয়ার কিডস ইন ডিফারেন্ট লেভেল অফ এডুকেশন টু বি এ প্রবলেম সলভার। ইফ they are not a problem solver and they cannot use the different tools of AI, or they are not able to develop their ability to create the AI. So আমার কনসার্নটা হচ্ছে এখানে যে আমাদের ঢাকা শহরের একটা ভালো স্কুল, আমি যদি বলি নটরডেম, নটরডেম ইজ এ কলেজ যেখানে ছাত্রদের ক্রিয়েটিভিটি, প্রবলেম সলভিংয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। আমি এ পর্যন্ত 200 ছেলে মেয়েকে ট্রেন করছি এবং তাদের মেজরিটি নটরডেমের। ওকে। এবং নটরডেমের ছেলে মেয়েদের সাথে আমি ডিল করে আমি যে জিনিসটা দেখছি, তাদের অ্যাডাপ্টেশন এবং প্রবলেম সলভিং অ্যাটিটিউড মাচ বেটার দেন আদার কলেজেস। সো আমার ল্যাবে যখন কেউ ইন্টারভিউ দেয়, আমি তাকে প্রথম কোশ্চেন করি তুমি কোন কলেজ থেকে পাস করছো। নটরডেম এবং অন্য কলেজের ডিফারেন্সটা কি? সেটা হচ্ছে নটরডেমে কোনো কিছু সিলেবাস ধরে পড়ায় না। নটরডেমকে বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে হবে। আই থিঙ্ক ইউ হ্যাড দ্য সেম এক্সপিরিয়েন্স, রাইট? বাট আমাদের অনেক কলেজ আছে যে ছাত্রদেরকে বা ছাত্রীদেরকে সিলেবাস ধরে পড়ায়। কারণ এখানে দুইটার অ্যাটিটিউড আছে। একটা অ্যাটিটিউড হচ্ছে ইউ হ্যাভ টু গেট GPA 5 or golden. Another attitude is you have to learn things how to do it. And then, I would say golden powerটা হচ্ছে by product. If you learn it, if you are able to adapt it, your result will be a byproduct. So this is a perceptual issue. So majority of the education institute and our parents, and with due respect to all the teachers and parents, their focus is on to get the good grade rather learning things. না, আমি মজার একটা মজার না একটা ব্যাপার শেয়ার করি। সেটা হচ্ছে এখন এটা আছে কিনা জানি না, নটরডেম কলেজের মূল ফটক সবসময় খোলা থাকতো। স্টুডেন্টরা যখন ইচ্ছা আসতে পারতো, যখন ইচ্ছা বের হয়ে যেতে পারতো। কিন্তু অন্যান্য কলেজে সম্ভবত একটা নির্দিষ্ট সময়ে ঢুকতে হয়, নির্দিষ্ট সময়ে বের হয়ে যেতে হয়। তো স্টুডেন্টদের কিন্তু আলটিমেট ব্যাপারটা ছিল যে ও ক্লাস থেকে বের হয়ে যেতে পারে, সেই স্বাধীনতা তার আছে, কিন্তু সে কিন্তু সবসময় বের হতো না, বা যে বের হতো তার হয়তো একটা কনসিকুয়েন্স অন্যভাবে আসতো আর কি, হয়তো ওইভাবে আসতো না যেভাবে করতে চায়। আমি এই প্রসঙ্গে একটু কথা বলতে চাই। আপনি নটরডেমের পাঠদান সম্পর্কেও বলেছেন, শিক্ষকদের ভূমিকা কি আসলে রিপ্লেসড হবে কিনা এই AI দিয়ে? না, আমি বলবো AI নেভার রিপ্লেস দ্য টিচার্স, বাট হিয়ার অ্যাপ্রোচ কুড চেঞ্জ। আচ্ছা, কিভাবে? আমি যদি বলি, আপনি সালমান খানের নাম শুনছেন, রাইট? খান একাডেমি। সালমান খান গত 10 years ধরে কি করছে? সালমান খান ডেমোক্রেটাইজেস দ্য এডুকেশন সিস্টেম। কিভাবে? সালমান খান একটা ভিডিও কন্টেন্ট তৈরি করছে। সে ভিডিও কন্টেন্টটা হচ্ছে কি, ধরুন আমি কেমিস্ট্রি পড়বো বা বায়োলজি পড়বো বা ম্যাথ পড়বো, যেটাই পড়ি না কেন, সে কিন্তু একটা হাই কোয়ালিটি এডুকেশনাল কন্টেন্ট তৈরি করছে। এই ধরনের কন্টেন্ট যদি আমরা সেন্ট্রালি তৈরি করতে পারি এবং এই কন্টেন্টটা প্রত্যেকটা স্কুলে, কলেজে রেসপেক্টিভলি আমরা যদি দিতে পারি, তাহলে কি হবে? একটা ছেলে নটরডেমে পড়ে ওই কন্টেন্ট দিয়ে যেই অ্যাপ্রোচটা শিখবে, অ্যানালাইটিক্যাল অ্যাপ্রোচটা শিখবে, প্রবলেম সলভিং অ্যাটিটিউডটা শিখবে, ওই কুড়িগ্রামের একটা বাচ্চাও কিন্তু সেটা শিখতে পারবে। তাহলে টিচারের ভূমিকা কী হবে? টিচার উইল বি এ ফ্যাসিলিটেটর। টিচার কী করবে? ওই ক্লাসরুমে কন্টেন্টটা দেখার পরে টিচার স্টুডেন্টদেরকে হেল্প করবে, তুমি কোথায় বোঝো নাই, বা স্টুডেন্টদের ওই ভিডিও তো ওয়ান ওয়ে কমিউনিকেশনস, ভিডিও থেকে তার অনেকগুলো কিউরিওসিটি আসবে, কনসার্ন আসবে, সেগুলো নিয়ে টিচারকে জিজ্ঞেস করবে। তাহলে এটাকে বলা হয় ফ্লিপ ক্লাসরুম। এখন আমাদের ক্লাসরুমের সিস্টেমটা কি? আমরা শুধু স্টুডেন্টদেরকে পড়াই যাচ্ছি, হয়তো কিছু ক্ষেত্রে ইন্টারেক্টিভ করি। তখন কিন্তু হচ্ছে আমার একটা স্ট্যান্ডার্ড ক্লাস কন্টেন্ট থাকবে, সেটা সবাই দেখবে এবং একটা এপিসোড পর ব্রেক হবে, টিচার তার সাথে ইন্টারেক্ট করবে, স্টুডেন্টের কথা শুনবে, স্টুডেন্টদের সাথে ইন্টারাকশন করবে। এতে করে কি হবে? স্টুডেন্টদের মধ্যে ওপেননেস আসবে, তারা চিন্তা করতে পারবে যে ওয়াও, এভাবে তো আরেকটা করা যায়। তাহলে এতে করে কি হবে? তাদের প্রবলেম সলভিং অ্যাটিটিউডটা ডেভেলপ করবে। এবং এই এআইয়ের যুগে একটা ছেলে বা মেয়ে যদি প্রবলেম সলভিং অ্যাটিটিউড না হয়, সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, ইভেন বাংলায় পড়ুক, তার প্রবলেম সলভিং অ্যাটিটিউডটা লাগবে। উই নিড এ প্রবলেম সলভার ফ্রম আওয়ার এডুকেশন। আমি একটু শিক্ষাক্ষেত্র থেকে
অন্য একটু জীবনের অন্য একটা ক্ষেত্রেও আমরা বিচরণ করতে চাই। আমরা দেখি যে আমাদের লাইফস্টাইলটা এখন যেরকম হচ্ছে, মানে নিউক্লিয়ার ফ্যামিলি, একটা সময় তো জয়েন্ট ফ্যামিলি থেকে নিউক্লিয়ার ফ্যামিলি হলো, এরপর থেকেও এখন মানুষ প্রচণ্ড রকমের লোনলিনেসে ভোগে। এবং এটাও দেখা গেছে যে মানুষজন এআইয়ের সাথে কথা বলা, ইন্টারাক্ট করা শুরু করেছে। তার দৈনন্দিন জীবনে কী হচ্ছে না হচ্ছে সে জানাচ্ছে, গল্প করছে। এটা হয়তো আগে সে তার একটা ফ্রেন্ডের সাথে করতো। সো এআই হ্যাজ বিকাম হিজ অর হার ফ্রেন্ড। সো অনেক সময় এটা, গতকালকেও আমি দেখছিলাম যে গুগলের জেমনাই একটা জায়গায় একজন স্টুডেন্টকে বলছে যে তোমার আসলে আর কোনো হোপ নাই, ইউ শুড ডাই। এবং এটা নিয়ে আসলে ব্যাপক আলোচনা হচ্ছে যে এটা কোন পরিস্থিতিতে কী ধরনের কথাবার্তা বলেছে, ভয়াবহ রকমের একটা এফেক্ট চলে রয়েছে। সো আবার কথা শোনা যাচ্ছে যে এখন, মানে আমরা খুব ভালোভাবেই জানি যে জাপানে হচ্ছে হলো যে মানে যেটা বলে যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জায়গায় এআই দখল করে নিচ্ছে। ভবিষ্যতের যে এআই এর যে এই এফেক্টগুলো কতটা ভয়াবহ হতে পারে সামনে? আবার সেই ছোটবেলায়, আমরা যখন ছোটবেলায় ছিলাম, একটা মানে প্রবাদ ছিল, বিজ্ঞান কেড়ে দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ। এটা আসলে বাস্তবে এখন আমরা তার আউটকামটা দেখছি। সো এটা আমি মনে করি এআইয়ের ক্ষতিকর পার্ট। আমি মনে করি আমার যে বন্ডিং, ফ্যামিলি রিলেশন, ইমোশন, এটা কখনো এআই কাছে দেওয়া উচিত না। তো সেই জন্য আমি বলবো যে আমি যদি আমার ছোটোবেলার কথা বলি, ছোটোবেলা আমি জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, এটার একটা যে আলাদা একটা তৃপ্তি, আমি আবার ওই জায়গায় যাব। ওই জয়েন্ট ফ্যামিলির মধ্যে যে আমি বড় হয়েছি, সেখানে আমি অনেক কিছু শিখছি যে হাউ টু ম্যানেজ দ্য সিচুয়েশন। কিন্তু আমাদের এখন যে ছেলেমেয়েরা আছে, তারা কিন্তু নিউক্লিয়ার ফ্যামিলিতে বড় হচ্ছে, তাদের কিন্তু ওই লার্নিংটা হচ্ছে না। সো এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। হাউএভার এআই যখন আমরা বিভিন্ন জায়গায়, যেটা আপনি বললেন তোমার আর হোপ নাই, এটা করো, এই কাজে এআইকে ইউজ করা উচিত হবে না। সেই জন্য আমি বলি প্রতিটা কান্ট্রির, ইভেন বাংলাদেশের এআইয়ের রেগুলেশন, রেগুলেটরি অথরিটি অফ এআই আর এআই রেগুলেশন করাটা আর্জেন্ট হয়ে গেছে, যে কোন কাজে আমরা এআই ইউজ করতে পারবো, কোন কাজে আমি এআই ইউজ করতে পারবো না। কারণ আমাদের একটা সোশ্যাল হারমোনি আছে, আমাদের সোশ্যাল একটা নর্মস আছে, সেটা কখনোই এআইকে দেওয়া যাবে না। এআই ইজ ভেরি গুড টু ডু দ্য সার্ভাইলেন্স, টু এনশিওর সেফটি, to ensure accountability and reduce corruption, reduce crime, বাট আমার সোশ্যাল হারমোনি এআইকে দেওয়া ঠিক হবে না। তো সেই জন্য আমি বলবো, আপনি জানেন জাপানে সুইসাইড ইজ ভেরি বিগ, কারণ তারা কাজ করতে করতে এত মেকানাইজ হয়ে গেছে, তাদের আসলে মানে একটা যে বন্ডিং সেটা কমে গেছে। সো আমরা বাংলাদেশ সেটা চাই না। মানে ডেভেলপমেন্ট ইজ নেসেসারি, বাট ওই ডেভেলপমেন্ট চাই না যে ডেভেলপমেন্টের কারণে আমরা খুব মেকানাইজ হয়ে যাব। কিন্তু ওই এআই এর পরবর্তী পর্যায়ে কি এআইকে কি ধীরে ধীরে ইমোশন দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এই ধরনের ইয়েগুলো দেওয়া হচ্ছে। সো এআই হয়তো কিছুটা ইমোশন থাকবে, যেমন আমাদের বিশেষ করে জেনারেটিভ এআই, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, যেহেতু আমি এআই এর প্রতিটা সেক্টরে কাজ করি, একবারে বেসিক এআই টু শুরু করে জেনারেটিভ এআই, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, জিপিটি মডেল। আই অলসো বিল্ড নাম্বার অফ জিপিটি মডেলস ইন বাংলা উইথ ক্রিয়েটিং ওন ডাটা সেট। সো যেভাবে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের আমরা প্রম্পটিং করতেছি, বিভিন্ন ধরনের ইমোশন ঢুকানোর চেষ্টা করতেছি, মানে জেনারেটিভ এআই উইল গেট সাম ইমোশনস, বাট স্টিল আমি বলবো ইট শুড বি রেগুলেটেড। যে এইখানটাই আসি, রেগুলেশনটা কিভাবে, বা এথিক্যাল ইউজ অফ এআই যদি বলি, এটা যদি একটু ভেঙে বলেন। কারণ যেহেতু এআই এর ব্যবহার বাড়ছে, আমাদের এই ব্যাপারেও কিন্তু আসলে মানে সচেতনতা তৈরি করা প্রয়োজন। হোয়াট ইজ দ্য এথিক্যাল ইউজ অফ এআই, বা এটার পরিধি কেমন হতে পারে, কোথায় কোথায় আসলেই আমাদের বার বসাতে হবে, কোথায় বার না বসালেও চলবে। ইথিক্স, এআই আসার আগে তো ইথিক্স ছিল, ইথিক্স তো আর নতুন কিছু না। সো অ্যাজ এ প্রফেসর আই শুড হ্যাভ এথিক্স, অ্যাজ এ প্রফেশনাল ইউ হ্যাভ এথিক্স। সামহাও আমার দেশে ইথিক্সের ব্যাপারটা অনেকাংশেই, অনেক ক্ষেত্রে আমরা দেখি কম্প্রোমাইজ, রাইট? সো আমাদের যে সোশ্যাল ইথিক্স, আমাদের প্রফেশনাল ইথিক্স, এই জিনিসগুলো মাস্ট এনশিওর করতে হবে। দেন ইট কামস টু দ্য এআই ইউজ ইথিক্স। সো আমি বলবো এআই রেগুলেশন যখনই আসবে, আমরা যদি এআইয়ের ইথিক্যাল ইউজ অফ এআই, বা আমরা কয়েকটা ওয়ার্ড ইউজ করি, রেসপন্সিবল ইউজ অফ এআই, ইথিক্যাল ইউজ অফ এআই, এই জিনিসগুলো যদি আমরা এনশিওর না করি, সমাজে এআইয়ের মাধ্যমে অনেক বিশৃঙ্খলা তৈরি হবে।
এআই তখন আমাদের জন্য ব্লেসিংস না হয়ে কার্স হবে। সো আমি এটার খুব একটা সুন্দর এক্সাম্পল দেই। আমরা নাইফ চিনি না? নাইফ দিয়ে কিন্তু দুইটা কাজ করা হয়, একটা ইথিক্যাল, একটা আনইথিক্যাল। কিভাবে? আমি যদি একটা আপেল খাইতে চাই, আমি একটা নাইফ নেই, নাইফ নিয়ে আমি আপেলটা কাটি এবং আপেলটা খাই, এটা একটা ইথিক্যাল কাজ এবং এটা আপেল আমার নিউট্রিশনাল ফুলফিলমেন্ট করে, তাহলে এটাতে কোনো ধরনের আমার কোনো আনইথিক্যাল কিছু নাই। কিন্তু এই নাইফ ইউজ করে একজন ক্রিমিনাল একজন মানুষকে খুন করছে, তার মানে কি? নাইফের কিন্তু ব্যাড ইউজ। ঠিক সিমিলারলি এআই একটা নাইফের মতো চিন্তা করবেন। এআই দিয়ে আপনি ভালো কাজ করতে পারবেন, এআই দিয়ে আপনি খারাপ কাজ করতে পারেন। কোশ্চেনটা হচ্ছে এআইটা যার হাতে আছে বা যে ইউজ করছে সে কি কাজে ইউজ করছে। সেজন্য ছোটবেলা থেকে আমরা কি শিখছি? নাইফ ফর আমার সবজি কাটা, ফ্রুট কাটা, ঠিক না? আমরা কখনো তো আমরা শিখি নাই যে নাইফ দিয়ে মানুষ খুন করতে হবে, তারপরে আমাদের সমাজে কিছু হচ্ছে। ঠিক সিমিলারলি আমরা যে ডিপ ফেকের কথা চিন্তা করেন, ডিপ ফেক ইজ এ ভেরি ব্যাড থিংস, ইটস এ ব্যাড ইউজ অফ এআই। সো এই জন্য আমার যেটা মানে রিকোয়েস্ট টু দ্য গভর্নমেন্ট, টু দ্য সোসাইটি, টু দ্য কনসার্ন পার্সন, আমাদের এখন থেকে এআই রেগুলেটরি অথরিটি ক্রিয়েট করা, এআই রেগুলেশনটাকে স্টাবলিশ করা। কারণ আমাদের দেশে খারাপ জিনিস আপনি জানেন স্প্রেড করে দ্রুত, এটা যেন চলে এসে যেন আমরা না করতে পারি। আপনি জানেন যে টিকটকের অনেক ব্যাড সাইড আছে, টিকটকের মাধ্যমে কিশোর গ্যাং ক্রিয়েট হচ্ছে, এরকম কথা আমরা পত্রিকাতে দেখি মাঝে মধ্যে। সো আমাদের এআই রেগুলেটরি যে থাকতো, টিকটক কিন্তু প্রচুর এআই ইউজ করে, রাইট? তাহলে আমাদের রেগুলেটরি অথরিটি এটাকে অ্যাসেস করতো, এটা কি আমাদের সোসাইটির জন্য হার্মফুল কিনা, এটা কি আমাদের সোসাইটির জন্য গুড কিনা, সেটা অ্যানালাইসিস করে তারা বলতো বাংলাদেশে টিকটক ইউজ করা যাবে অথবা ইউজ করা যাবে না। তো এই রেগুলেটরি বডিটা আসলে কোন ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে, যাদের তৈরি করা উচিত বলে আপনি মনে করেন? এটা কি আইসিটি ডিপার্টমেন্ট পড়ে, নাকি সমাজ কল্যাণ পড়ে, নাকি শিক্ষা পড়ে? কিসের মধ্যে পড়বে তাহলে? কাদের উচিত যে এইটা কোন ডিপার্টমেন্ট থেকে আসলে মূল উদ্যোগটা আসা উচিত, পরবর্তীতে সবাই এটাতে যুক্ত? এখানে দুইটা কনসার্ন, হ্যাঁ, এআই টেকনিক্যাল সাইড, হার্মফুল সাইড। টেকনিক্যাল সাইড যদি বলি, এটা বোঝার কথা আইসিটি মিনিস্ট্রি। They should understand it because they are the Ministry of ICT, Technology, AI, Fourth Industrial Revolution, সব কিছু। এবং এটার সাথে কনসার্ন আরও কিছু মিনিস্ট্রি থাকা উচিত, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, কারণ ক্রিমিনাল ক্রাইম ওদের সাথে অ্যাডেড। তারপরে থাকা উচিত সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রি, এডুকেশন মিনিস্ট্রি। একটা মন্ত্রণালয়কে লিড করে আরও রিলেভেন্ট মন্ত্রণালয়কে নিয়ে একটা অথরিটি করা উচিত। তাহলে কি হবে? ইউ ক্যান হোলিস্টিক্যালি সলভ দ্য প্রবলেমস রাদার পুটিং দ্য প্রবলেম ইন ওয়ান পার্সন শোল্ডার। না, এইটা তো আপনি খুব চমৎকারভাবেই বলেছেন, কিন্তু মানে আমাদের দেশের কনটেক্সটে যেখানে খুবই জনবহুল, ঘন বসতিপূর্ণ এবং বলতে গেলে যেখানে আমাদের শিক্ষা ব্যবস্থা এখন বলে যে ভঙ্গুর, গত কয়েক দশকে যেভাবে হয়েছে, সেইখান থেকে যদি আমি বলতে চাই যে শিক্ষা ব্যবস্থাকে কেমন করে রিফর্ম করা যায় ফর দ্য, আপনি তো বললেন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জন্য, এটা তো থার্ড ইন্ডাস্ট্রিয়াল যে রেভলিউশন হয়েছে সেটারই বেনিফিট আমরা প্রপারলি আসলে রিপাউট করতে পারি নাই, হারভেস্ট করতে পারি নাই। সেই ক্ষেত্রে আমাদের আসলে কি করা উচিত বলে আপনি মনে করেন? আমি প্রথমে যেটা বলবো, এআইকে যদি আমরা রাইটলি ইউজ করতে পারি এবং আমরা বাংলাদেশে আমাদের নিজস্ব ক্যাপাসিটি দিয়ে, নিজস্ব টিম দিয়ে আমরা যদি এআই এর বেনিফিটগুলো ফ্রম দ্য প্রাইমারি স্কুল, ফ্রম দ্য হাই স্কুল, ফ্রম দ্য কলেজ অ্যান্ড ইউনিভার্সিটিতে কীভাবে এআই ইউজ করে আমরা আমাদের গ্র্যাজুয়েটদেরকে প্রবলেম সলভার হিসেবে ক্রিয়েট করতে পারি, স্কিল হিউম্যান রিসোর্স হিসেবে বা স্কিল গ্র্যাজুয়েট হিসেবে ক্রিয়েট করতে পারি এবং প্রোডাক্টিভ গ্র্যাজুয়েট হিসেবে ক্রিয়েট করতে পারি, তাহলে আমি বলবো এআই আমাদের মতো ডেভেলপিং কান্ট্রির জন্য হিউজ ব্লেসিংস, প্রোভাইডেড দ্যাট উই উইল ডু দ্য রেগুলেশন দ্যাট সামওয়ান ক্যান নট ইউজ এআই ফর ব্যাড থিংস। আই জাস্ট গিভ ইউ সাম এক্সাম্পলস। আমরা ছোটোবেলা থেকে যখন পড়ি, আমাদের বাবা মারা আমাদের মাথার মধ্যে শুধু একটা জিনিসে দেয়, আইদার ডাক্তার নাইলে ইঞ্জিনিয়ার হতে হবে। কিন্তু কোনোদিন আমাদের বাবা মারা বা আমাদের সমাজ আমাদের কথা শোনার চেষ্টা করে নাই। এটা কেন? জিনিস হচ্ছে আমরা জানি সোসাইটিতে ডাক্তার ইঞ্জিনিয়াররাই সবচেয়ে বেশি ইনকাম করে, ডাক্তার ইঞ্জিনিয়াররাই সবচেয়ে বেশি রেসপেক্টেড। কেন ভাই? নার্স একটা রেসপেক্টেড জব, আমার আদার যে জবগুলো আছে, সাইকিয়াট্রি, আমি যদি সাইকোলজিস্ট, ইটস এ রেসপেক্টেড জব। কিন্তু ছোটোবেলা থেকে আমরা কোনোদিন শুনি নাই যে তুমি বড় হয়ে সাইকোলজিস্ট হবা, তুমি বড় হয়ে তুমি কবি হবা।
আমরা কিন্তু কবিটা আসলে ন্যাচারালি হয়ে যায়। তাহলে আমাদের দরকার কি? আপনি দেখেন আমরা ছোটবেলা থেকে পড়ে ক্লাস 9-এ যখন আসি আমাদের তখন ভাগ হয়, আমরা কেউ সায়েন্সে যাই, কেউ আর্টসে যাই, কমার্সে যাই। তাহলে এখানে চয়েসটা কিন্তু আমার ক্যাপাসিটি, আমার ইন্টারেস্ট দিয়ে হয় না, এটা হচ্ছে আমার বাবা মার ইচ্ছায়, আমার টিচারদের ইচ্ছায়। তাহলে এখানে আমি একটা এআই টুল ইউজ করতে পারি যে আমরা একটা ছেলে বা মেয়ের তার কগনিটিভ অ্যাবিলিটি, তার সাইকোমেট্রিক অ্যাবিলিটি, তার পার্সোনালিটি, তার ইন্টারেস্ট, কারণ ক্লাস 8 পর্যন্ত পড়ছে, তার তো ইন্টারেস্ট একটা জমছে, এগুলা থেকে অ্যানালাইসিস করে একটা এআই রিকমেন্ডেশন সিস্টেমের মাধ্যমে আমরা আইডেন্টিফাই করতে পারি হু শুড গো ফর সায়েন্স, আর্টস, কমার্স। অ্যান্ড দেন আফটার ফিনিশিং ইউর ইন্টারমিডিয়েট, কারণ এখানে একটা ভাগ হয়ে গেল, ইন্টারমিডিয়েট ফিনিশ করার পরে আমাদের কি হয়, আমরা একটা ভর্তি যুদ্ধের মধ্যে নামি, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ইউনিভার্সিটি হবে। এখানেও এসে আমরা আবার সেম ভুলটা করি, কেউ কিন্তু আমাদের শোনার চেষ্টা করে না। এখানেও আমি ওই সিমিলার, কারণ এটা একটু নেক্সট লেভেল অফ এআই, এটার মধ্যে অ্যাপ্রোচ কিন্তু সেম। আপনি যদি একটা ছেলে মেয়ের ইন্টারমিডিয়েট পাস করার পর তার কগনিটিভ অ্যাবিলিটি, তার সাইকোমেট্রিক অ্যাবিলিটি, তার পার্সোনালিটি ট্রেট, ইন্টারেস্ট, রেজাল্ট অ্যানালাইসিস করে একটা এআই রিকমেন্ডেশন সিস্টেম দেন, এআই হয়তো বলবে তুমি খুব ভালো বিতর্কিক, তোমার ইন্টারেস্ট আছে, তুমি ল পড়লে ভালো করবা, তাহলে তাকে তোমার কষ্ট করে ডাক্তার বানানোর দরকার নাই। কারণ আমি সে ডাক্তারি পড়তে চায় না, তাকে জোর করে ডাক্তারি পড়াচ্ছি এবং এক পর্যায়ে সে ডিপ্রেসড হচ্ছে। তাহলে আমি তাকে না পারলাম ডাক্তার বানাইতে, না পারলাম আরও একটা প্রফেশনাল বানাইতে। এগুলো কিন্তু আমাদের সমাজের চারপাশে দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে এটা হলো আরেকটা। তাহলে আপনি দেখেন প্রত্যেকটা জায়গায় আমরা কি করছি, উই আর হেল্পিং দ্যাম টু গ্রো উইথ দেয়ার ক্যাপাসিটি, নট আরেকজনের জিনিস চাপাই দেওয়া। এরপরে আমি যখন 4th ইয়ারে পাশ করব গ্র্যাজুয়েশনের আগে, তখন কি হয় আমার সমাজে, কি হয় আমার বন্ধু কোথায় যাচ্ছে, আমার বন্ধু ধরেন একটা প্রফেশন, ধরেন আমি কম্পিউটার সায়েন্সে গ্রাজুয়েট হচ্ছি, কম্পিউটার সায়েন্সে পাশ করার পরে মিনিমাম 30টা প্রফেশন আছে। সো কি হচ্ছে, আমার বন্ধু যাচ্ছে সবচেয়ে ইজি পথ, সফটওয়্যার কোয়ালিটি অ্যাসিউরেন্স। ঠিক আছে, আমি জানি যে প্রোগ্রামার হওয়া ডিফিকাল্ট, আমি সফটওয়্যার কোয়ালিটি যাচ্ছি। আমি কিন্তু আমার নিজেকে জিজ্ঞেস করি নাই, আমি আমার বন্ধু ও ওইদিকে চলো, আমি ওইখানে চলে যাই, কিন্তু আসলে মেবি অ্যাসেসমেন্টটা আমি এনজয় করি না। তো এতে করে কি হচ্ছে, আমরা সবাই ওই হুজুকে চলে যাচ্ছি। এতে করে আমার যে একটা ইনার পোটেনশিয়াল আছে, সেই পোটেনশিয়ালটা কিন্তু আমি কাজে লাগাইতে পারি নাই। এখানেও সিমিলার 4th ইয়ারে একটা ছেলে বা মেয়েকে আমরা যদি তার সাইকোমেট্রিক অ্যাবিলিটি ওই লেভেলের, কগনিটিভ অ্যাবিলিটি, পার্সোনালিটি ট্রেট, ইন্টারেস্ট যদি দিতে পারি, I can tell you, when you go to the buffet restaurant, there is 100 dishes in front of you. Each dish compare with one skill. আপনি কি করেন, প্রত্যেকটা ডিশের সামনে যান, হয়তো টেস্ট করেন সামান্য একটু, যেটা ভালো লাগে এটা বেশি করে খান, যেটা ভালো লাগে না এটা ইউ টেক সেকেন্ড টাইম। ঠিক আমি যদি একটা এআই টুলের মাধ্যমে, এআই রিকমেন্ডেশন টুলের মাধ্যমে একটা ছেলে মেয়ের ওই অ্যাসেসমেন্টগুলো করে বের করতে পারি, এই 10টা স্কিলস বা এই 5টা স্কিলস তোমার সাইকোলজির সাথে, তোমার পার্সোনালিটির সাথে, তোমার কগনিশনের সাথে ভালো যায়, আমি যদি তাকে ওই স্কিলগুলো শেখাই, আই ক্যান গ্যারান্টি ইউ এই ছেলে কোনোদিন ডিপ্রেসড হবে না, এই ছেলে ডে নাইট করে কাজ করবে, এখন মানে সে কখনোই তার ঘুম আসবে না। এবং তার মানে কি, ওকে যদি আপনি এভাবে তৈরি করতে পারেন, তাহলে একটা ছেলে মেয়ে, আই ক্যান বেট ইউ যে পাশ করার পরে সে ইচ্ছা করে যদি বেকার না থাকে, সে বেকার হবে না, তার চাকরি পাশ করার আগে হবে। কারণ এতে করে কি, উই উইল ক্রিয়েট এ প্রোডাক্টিভ গ্রাজুয়েট রাদার গ্রাজুয়েট উইথ সার্টিফিকেট, ইট উইল প্রডিউস আস এ গ্রাজুয়েট উইথ স্কিলস। সো আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের মিনিস্ট্রি অফ এডুকেশন, মিনিস্ট্রি অফ লেবার, এই 2টা মন্ত্রণালয় মিলে এই ধরনের, অ্যান্ড মিনিস্ট্রি অফ ইউথ, এই 3টা মন্ত্রণালয় মিলে এই ধরনের একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলের ফিজিবিলিটি করে এরকম টুল তৈরি করা উচিত। এটা যদি আমরা সামহাও আগামী 2-3 বছরের মধ্যে স্মল স্কেল টু মিডিয়াম স্কেলে যদি প্রমাণ করতে পারি, I can tell you Bangladesh can export this AI model to other developing world, and such AI tool will bring a revolution in our education. So আপনি যে বলছেন আমরা থার্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ব্লেসিংস দিতে পারি নাই, এরকম কাজ যদি আমরা না করি, আমি জাস্ট একটা সিনারি বললাম, দেয়ার ইজ এ হিউজ নাম্বার অফ প্রবলেমস ইন আওয়ার সোসাইটি টু অ্যাড্রেস ইট। আমার মনে হয় আমাদের দেশের সরকারের নীতি নির্ধারকদের এখন সময় এইভাবে চিন্তা করা, এবং নট অনলি দ্যাট, আমার পুরো গভর্নমেন্টের ইফিসিয়েন্সি বাড়ানোর জন্য
এআইকে কিভাবে ইউজ করতে পারি জি। সেটার দিকে ফোকাস করা। আমি জাস্ট বলি, আপনি জানেন আমরা যখন দেখলাম ট্রাম্প প্রেসিডেন্সিয়াল ইলেকশন উইন করলো, উনি তার কয়েকদিন পরে বললো উনি ডজ করবেন, ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি। এবং উনি কেন করছেন, এটা কিন্তু আমেরিকাতে ছিল না। উনি একটা ডিপার্টমেন্ট করবেন, সেখানে ডিপার্টমেন্ট গভর্নমেন্ট এফিসিয়েন্সি, সেখানে এডুকেশন, হেলথ, গভর্নমেন্ট সার্ভিস, সব জায়গায় কীভাবে করলে এডুকেশন ভালো হবে, কীভাবে করলে গভর্নমেন্ট সার্ভিস ভালো হবে, এফিসিয়েন্সি নিয়ে আসার চেষ্টা করবেন। এবং কাকে নিয়ে আসলেন? এলন মাস্ক এবং আরেকজনকে নিয়ে ওনারা এটাকে টিম লিড করলেন। সো আপনি দেখেন যে আমরা ট্রাম্পকে অনেক ক্রিটিসাইজ করি, কিন্তু ট্রাম্প কি করছে? যার কথা শুনলে দেশের প্রোডাক্টিভিটি বাড়বে, দেশের গভর্নমেন্ট এফিসিয়েন্সি বাড়বে, তা কিন্তু রাইট জায়গায় নিয়ে আসছে। সো আমার মনে হয় আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, উনি যে মানে গভর্নমেন্ট লিড করছেন, দিস ইজ দ্য গোল্ডেন টাইম ফর বাংলাদেশ টু টেক সাচ স্টেপস টু শো দ্য ওয়ার্ল্ড যে বাংলাদেশ আসলে কি পারে এবং বাংলাদেশ ভবিষ্যতে কোথায় যাবে। এটা হচ্ছে সাম অফ দ্য স্টেপস দ্যাট উইল টেক বাংলাদেশ টু দ্য নেক্সট লেভেল। প্রফেসর মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে এই আলোচনাটা আরও অনেকক্ষণ আমরা চালাতে যাচ্ছিলাম। আমার মনের মাঝে আসলে খুব কিছু কোয়েশ্চেনও আসছে। যেহেতু সময়ের স্বল্পতা রয়েছে, আজকে আমরা এটা নিয়ে কথা বলবো না, হয়তো আরেকদিন আমরা এগুলো নিয়ে কথা বলবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসবার জন্য। ভালো থাকবেন। আপনাদেরকেও ধন্যবাদ, ডেইলি স্টার ধন্যবাদ। এবং আমি ডেইলি স্টারের মাধ্যমে বাংলাদেশের সকল স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ছেড়ে বলতে চাই, বি এ প্রবলেম সলভার, বি এ ক্রিয়েটিভ গ্রাজুয়েট and change the Bangladesh together. Thank you very much. Thank you. Thank you.